ব্যথা পাই ভাইয়া, আমার বুকের উপর থেকে হাত সরাও। আমি তো তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই আমি হব। তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুইবা? যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না তোর, তুই বললেই জানবে। এই কথা বলি হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিস করতে থাকে। এদিকে মিমও আর বাধা না দিয়ে হাসিবকে সাড়া দেয়। এইভাবে প্রায় 10 মিনিট একে অপরের ঠোঁটে কিস খেয়েই যাচ্ছে। তখন হঠাৎ মিম বলে ওঠে, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো? বিশ্বাস কর, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোকে ভালোবাসি বলেই তো 1-2 মাস পর পর ফুফির বাসায় আসি। সত্যি আমার জন্য আসো তুমি? পাগলিটা সত্যি। কবে তোমার ঘরে বউ করে নিবা আমাকে? সময় আসুক তবেই। ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। আর একটু থাকি না। না, বাবা মা জেগে যাবে তো। তুমি যাও তোমার রুমে, বলছি না? মিমের কথা শুনে হাসিব আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে। তখনই মিমের মা হাসিবকে দেখে ফেলে, কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি। মিমের মায়ের মনে খটকা ঢুকে যায়। হাসিব এত রাতে মিমের রুমে কি করতেছে? রাতে আর কাউকে কিছু বলে না। পরের দিন সকালবেলায় যখন সবাই খাইতে বসেছে তখন মিমের মা বলে ওঠে, একটা কথা মিম, সত্যি বলবি? অবশ্যই সত্যি কথা বলবো। কি কথা মা, বলো। হাসিব তোর রুমে কাল রাতে কি করতেছিল? মায়ের মুখে এমন কথা শুনে মিমও ঘাবড়িয়ে যায়। মা কেমনে জানলো এই কথা? আমাদের তো কেউ দেখেনি। তখনই হাসিব বলে ওঠে, ফুফি আমি কথা শেষ হতে না হতেই, তুমি চুপ করো হাসিব, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বল কি করতেছিল? আসলে হয়েছে কি মা, হাসিব ভাইয়ার নাকি ভালো লাগতেছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি অন্য কিছু আরো? কি আর হবে শুনি, ও ভাইয়া হয়, আমার রুমে আসতে পারে না? এই মিমের মা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, ওরা এখনো ছোট, খুব বড় হয়নি কিন্তু। কি সব ভাবতেছো? ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলায় রুমে না দেখি। ঠিক আছে মা। এরপরে সবাই খাইতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে মিম হাসিব দুজনে ছাদে যায়। তুমি আর রাতে আসবে না আমার রুমে? কেন শোনা? মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না মা বাবা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। আমি আসবো আজকেও, দেখিও। এটা বলেই হাসিব নিজের রুমে চলে আসে। এদিকে মিমের ভয় করতেছে, যদি কিছু হয় তখন আমার কি হবে, কেমন করে বাবা মাকে মুখ দেখাবো। এদিকে হাসিবকে ভালোবাসি অনেক, ওর কথা ফেলতে পারি না। এভাবে চিন্তা করতে করতে আবার রাত হলো। মিম শুধুমাত্র একটাই চিন্তা করতেছে, হাসিব যেন রাতে রুমে না আসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিম। হঠাৎ মিম গভীর ঘুমে অনুভব করে কে যেন মিমের ঠোঁট দুটি খাইতেছে। আবার অনুভব করে কে জানি শরীরের পোশাকগুলো এক এক করে সব খুলে ফেলতেছে। স্বপ্ন মনে করে মিম তেমন কিছু মনে করে না, কিন্তু একটু পর যেন পাগল কুত্তার মতো কে জানি ব্যবহার করতেছে। তখনই মিম চিৎকার করে ওঠে। এই কে কে? হাসিব মিমের মুখটি চেপে ধরে বলতে থাকে, আমি হাসি, তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটি শেষ হতে না হতেই সবাই মিমের দরজায় এসে হাজির হয়। মিম, দরজা খুলো মা, কি হয়েছে তোর? মিম কি বলবে ভেবে না পেয়ে বলতে থাকে, বাবা, আমি স্বপ্ন দেখেছি, তাই এমন চিল্লাচিল্লি করছি। ও আচ্ছা, ঘুমাও তবে। এ বলে যখন চলে আসবে তখনই মিমের মা বলে ওঠে, চলো তো হাসিবের রুমে। হাসিবের রুমে এসে তো অবাক, কারণ হাসিব রুমে নেই। আবার মিমের মা মিমের রুমের কাছে যায়। মিম, দরজা খোলো। আমি ঠিক আছি মা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি খুলতে বলেছি, খুল। মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয়, আর সাথে সাথেই হাসিবকে খুঁজতে থাকে। কি খুঁজতেছো মা? কিছু না। পুরো রুম খুঁজে দেখে হাসিব নাই। আচ্ছা ঘুমা তুই, এখন আমরা গেলাম। এটা বলেই মিমের মা রুম থেকে চলে যাচ্ছিল। তখনই আবার কি মনে করে যেন রুমে আসে। এসে দেখে যে রক্তে বিছানা লাল হয়ে আছে। পিরিয়ড হলে যেমন রক্তপাত হয় সেরকম বিছানায় রক্ত ভরে গিয়েছে। কিন্তু মিমের তো আজ প্রায় 10 দিন আগে পিরিয়ড হয়েছে। তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল? এসবও বলতে হবে? তুমি বোঝো না আমার কি হয়েছে? একদম নাটক করবি না, যা বলছি সত্যি সত্যি উত্তর দে। আমি কি তবে মিথ্যা বলতেছি তোমাকে? মিমের মা তখনই দেখে জানালা খোলা, আবার জানালার সাথে একটি ওড়না বাঁধা। আর কোনো কথা না বলেই ঠাস করে একটি থাপ্পড় দেয় মিমকে। এইসব কি? হ্যাঁ, তোকে বিশ্বাস করেছিলাম আর তার প্রতিদান তুই এই দিলি? ভাবতেও ঘৃণা হচ্ছে আমার, তুই আমার মেয়ে। মা বিশ্বাস করো, আমি হাসিবকে খুব ভালোবাসি। তাই বলে তুই নিজেকে বিলিয়ে দিবি? হাসিব যা যা চেয়েছে আমি সব দিয়েছি, কারণ ওকে খুব ভালোবাসি। ও
ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি হাসিবকে বিয়ে করতে চাই। চুপ কর, আর একটি বারও হাসিবের নাম মুখে নিবি না। যদি নিস, আমার থেকে খারাপ কেউ হবে না। এসব কিছু শুনে মিমের বাবা স্তব্ধ হয়ে গিয়েছে। মিমের মা হাসিবকে ডেকে আনতে যায়। হাসিব, হাসিব, দরজা খোলো। কি হয়েছে ফুপি? তুমি মিমের সাথে এমনটা করতে পারলে? যদি তোমার নিজের বোন হতো তখন? আমি ভাবতে পারছি না তুমি আমার মেয়েটাকে নষ্ট করে দিবা। এগুলা বলেই কান্না শুরু করে দেয়। আমি মিমকে বিয়ে করতে চাই ফুপি। কথাটি শেষ হতে না হতেই হাসিবকেও থাপ্পড় লাগিয়ে দেয়। এত বড় সর্বনাশ করেও কি তৃপ্তি মেটে নাই? আবার বিয়ে করতে চাস? তুই কি করিস হ্যাঁ? আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবে কি? তোর বাবা মাকে ডাক দে আজকেই। কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে, আমাকে মাফ করে দেন না আন্টি। আমি খুব ভালোবাসি মিমকে। ওকে ছাড়া আমি বাঁচবো না। চুপ কর, আমার মেয়ের নাম মুখে নিবি না বলে দিলাম। এরপরে হাসিবের বাবা মা আসে। এসে সব কথা শুনে ওরাও অবাক। এখন কি করবে ভাবতেছে সবাই। তখনই মিমের মা বলে ওঠে, হাসিবকে বিদেশে পাঠিয়ে দাও। নিজের পায়ে দাঁড়াক, যখন পরিপূর্ণ বয়স হবে তখন বিয়ে দেব। মিমের মায়ে কথায় কিন্তু যুক্তি আছে। হাসিবের মা, ভেবে দেখো কি করা যায়। তুমি বলছো যাইতে আমার একমাত্র সন্তান, তাকে বিদেশে পাঠাবো? প্রায় অনেক আলোচনা করে শেষ পর্যন্ত এটাই চুক্তি হলো, 5 বছর পরে হাসিব মিমের বিয়ে হবে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। হাসিব নিজের পায়ে দাঁড়াবে, মিম পড়াশোনা করবে। যেভাবে সে কাজ, বিদেশ যাবার সব কিছুর আয়োজন করা শেষ। সামনের মাসেই চলে যাবে ইতালি হাসিব। মিম হাসিবের মন খুবই খারাপ, কারণ দুজনে কথা বলতে পারবে না। বর্তমান হাসিব নিজের বাসায়, মিমও তার বাসায়। এইসব চিন্তা করতে করতে হাসিব ফোন দেয় মিমকে। মিম কেমন আছো? ভালো না, তুমি? আমিও ভালো না রে জান। বুঝতে পারছি না কেমনে থাকবো তোকে ছাড়া। আমারও ওই অবস্থা। তুমি আমাকে ভুলে যাবে না তো আবার? পাগল হয়েছো? কি বলতেছো এসব তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি। দেখবা, দেখতে দেখতে 5টি বছর কেটে গিয়েছে। তাই যেন হয়। ওই, তোমাকে আদর করতে মন চাইছে। না, এখন আর হবে না। একেবারে বিয়ের পর সবকিছু হবে। ওই আসো না, আমি ইতালি যাওয়ার আগে দেখা করি শোনা প্লিজ। ওই একদম না, মা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে, বাই, ঘুমাও। ওই রাগ করলে তুমি যান। আমি রাগ করলে কার কি শুনি? বোঝো না কেন? এমন মেলামেশায় যদি বাচ্চা আটকে যায় তখন কি হবে? এমনি এখন অনেক ওষুধ খাইতেছি। ও ভালো, ঠিক আছে, ঘুমাও। মিম এবার বুঝে যায়, যতই হাসিবকে বুঝায় না কেন বুঝতেই চাইবে না। আচ্ছা বলো, কোথায় দেখা করবে? কোথায় আসতে হবে আমাকে? সত্যি আসবা জান? আসবো, বলো। ঠিক আছে, আমি তোমাকে একটু পর মেসেজে বলে দিব। আচ্ছা, এখন ভাত খাবো, বাই শোনা। এটা বলেই ফোন কেটে দেয় হাসিব। এইসব কথা আবার মিমের মা রুমের পাশ থেকে শুনতেছিল। কে ফোন দিল রে? হাসিব ফোন দিয়েছিল। কি বলবো তোকে? আমার সাথে দেখা করতে চাইতেছে। মা প্লিজ না করিও না, একটু একটু ঘুরে আসি ওর সাথে। আর তো 5 বছর দেখা হবে না। অনেক চিন্তা ভাবনা করে মিমের মা ঠিক আছে বলে। ধন্যবাদ মা। তখনই মিমের ফোনে মেসেজ আসে, হাসিব দিয়েছে, মিম কাল দুপুরে রংপুর টিকলি ওয়াটার পার্কে দেখা করিও। আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার জামাই মিস্টার হাসিব। এই পরের দিন হাসিবের কথা মতো মিমও সময় মতো পার্কে যায়। গিয়ে দেখে হাসিব বসে আছে। ওই হাসিব, আমি আসছি। তুমি কোথায়? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই আছি আমিও। এখানে বসবো নাকি অন্য কোথাও যাবে? এখানেই বসো। এরপরে হাসিবের কথা মতো মিমও বসে পড়ে। হাসিব মিমের হাত ধরে বলতেছে, তোমাকে খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়তেছি। তাই বুঝি সোনা আমার? বউ আমার। ওই জানো, আমার না তোমার ঠোঁট দুটো খেতে খুব ইচ্ছে করতেছে। সব কিছুই তোমার। তুমিই তো খাবে পাগল। তাই বুঝি গো। চলো এখন উঠি। এই তো একটু আগেই আসলাম, এক্ষুনি উঠবো। আমি তোমাকে বলছি না আজ তোমার সাথে থাকবো আমি? বলেছো, তাই বলে এক্ষুনি? এক্ষুনি। এটা বলেই হাসিব মিমকে একটি রুমে নিয়ে যায়। তখনই মিম বলে ওঠে, এখানে নিয়ে আসলে কেন? ওই কেন নিয়ে আইছি বুঝো না তুমি? তাই বলে এখানে না, আমি এখানে যাব না। যাবে না মানে? তুমি এমন করতেছো কেন? আমি শুনেছি এইসব রুমে গোপন ক্যামেরা থাকে, পরে ভিডিও করে নেটে ছাড়ে। এই জন্য তুমি ঢুকবে না? চলো এখান থেকে।
আমি 1,000 টাকা দিয়ে রুম নিয়েছি, তোমাকে নিয়ে থাকবো। আর তুমি বলো চলো এখান থেকে। তুমি কি যাবে নাকি আমি একাই চলে যাব? ঠিক আছে, যাও তুমি। আমি পতিতালয়ে যাব, মেয়ের কাছে। এই কথাটি শুনেই মিম কষে একটি থাপ্পড় দেয়। তোর সাহস এত বড়, এই সব কথা বলিস? হাসিব ভাবতেই পারেনি মিম থাপ্পড় দিবে। মিমের পরে হাসিবের হাত ধরে টেনে রুমে এসেই নিজের শরীরের সব কাপড় খুলে ফেলে। এই নাও আমার দেহ, এটাই তো চাই তোমার। যত ইচ্ছা আমাকে ব্যবহার করো। মিমের কথা শুনে হাসিব থমকে যায়। হঠাৎ মিম এত রেগে যাবার কারণ কি? কি হলো এখন যে কিচ্ছুটি করতেছো না? এমন ব্যবহার করতেছো কেন? কেমন ব্যবহার করলাম আমি? হ্যাঁ, যদি কিছু করার ইচ্ছে থাকে করো, না হলে আমি চলে যাচ্ছি। এই নাও তোমার পোশাক, আমি কিচ্ছু করব না। কেন করবে না শুনি? খারাপ কাজ করার জন্যই তো এসেছো, এত নাটক করার কি আছে? ও, আমার ভুল হয়েছে। এটা বলেই হাসিব রুম থেকে বেরিয়ে আসে, মিমকে ওখানে রেখেই। কিছুক্ষণ পর মিম যখন পোশাক পরে বাহিরে আসে দেখে যে হাসিব নেই, কিন্তু একদল লোক ক্যামেরা নিয়ে আসতেছে মিমের সামনে। মিম যখনই একটু আড়াল হতে ধরবে তখনই বলে ওঠে, এই যে ম্যাডাম, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই, এদিকে আসুন। জি বলুন, কি বলবেন? আসলে আমরা হচ্ছি সাংবাদিক, এখানে এসেছি একটু ইন্টারভিউ নেওয়ার জন্য। তো বলুন কি বলবেন। আমরা শুনেছি এখানে দেহ ব্যবসা হয়, প্রতিটি রুমেই নাকি এমন খারাপ কাজ চলে। তো আপনি এসব খারাপ কাজে আসার কারণটা কি একটু জানতে পারি দয়া করে? সাংবাদিকের এমন কথা শুনে মিম তো আকাশ থেকে মনে হচ্ছে মাটিতে পড়েছে। কি বলতেছেন আপনি এসব? মাথা ঠিক আছে আপনার? আমরা ঠিক আছি। বলুন আপনি কেন এই খারাপ কাজের সাথে জড়িত হলেন? আমি এসব কাজ করি না, আর আমি এখানে ঘুরতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। তখনই একজন সাংবাদিক বলে ওঠে, এসব মিথ্যা কথা বন্ধ করুন আর বলুন কেন এসেছেন। আমরা আপনাকে সাহায্য করতে চাই, এখানে সব কিছু লাইভ হচ্ছে, পুরো দেশ আপনাকে দেখতেছে। বলুন কেন এসেছেন। মিম এবার রেগে গিয়ে বলে, আপনাকে বলেছি না আমি ঘুরতে এসেছি। যদি ঘুরতেই আসেন তো এই রুম থেকে বের বলেন কেন? এইসব রুমে দেহ ব্যবসা চলে, আমরা এটা জেনে এসেছি, বুঝছেন? মিম এবার কি বলবে ভেবে পাইতেছে না, কিন্তু হাসিবকে খুঁজে পাইতেছে না। ব্যাপার কি? হাসিবের আবার কি হলো? আপনি কি কিছু বলবেন নাকি আমরা সব কিছু বলবো? আপনার যা ইচ্ছা বলুন, তাতে আমার কি। এটা বলে যখনই যাইতে ধরবে তখনই একজন সাংবাদিক বলে ওঠে, আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে চলে গেল। হ্যাঁ, ও কিন্তু দেহ ব্যবসায়ী করে, কিন্তু সাংবাদিক ও ক্যামেরা দেখেই এখন মিথ্যার আশ্রয় নেয় আর চলে যায়। এই কথাটি শুনেই মিম কাছে এসে এত জোরে ওই সাংবাদিককে থাপ্পড় মারে যে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার নামে মিথ্যা কথা বলিস? এটা বলে ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে মিম। এই মেয়ে থামুন, আপনি কি এখানে একাই ঘুরতে এসেছেন? না, আমার স্বামী আর আমি ঘুরতে আসছি। তো আপনার স্বামী কোথায়? ওয়েট, আসতেছি, ফোন দিতেছি আমি। এটা বলেই মিম ফোন দেয় হাসিবকে। ফোনের ওপাশ থেকে বলে, দুঃখিত, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। কি হলো, আসতেছে আপনার স্বামী? ওর নাম্বারটা বন্ধ দেখাইতেছে, ও একটু আগেই এখানে ছিল। শ্যাট আপ। আর একটি কথা বলবেন না, বেশ্যা মহিলা একজন, আপনি মিথ্যা কথা বলেন, লজ্জা করে না? মিম শুধুমাত্র ওদের কথা শুনতেই থাকে, কারণ কি উত্তর দিবে এখন বুঝতেই পাইতেছে না। এই হাসিবের সাথে এসে কোথায় ফেসে গেলাম, এখন হাসিবও নেই, এসব মিম ভাবতেছে। এবার রাগ করে মিম সবার সামনে থেকে চলে আসে বাসায়। তোর মতো পতিতালয়ের মেয়ে আমার দরকার নেই, বেরিয়ে যা বাড়ির থেকে আমার। কি বাজে কথা বলতেছো? এই সব তুমি? হ্যাঁ, কি বলতেছি বুঝতে পারিস নাই? তোর সম্পর্কে আমার সব কিছু জানা শেষ। মানে? এই মানে করবি না, আমরা টিভিতে সবকিছুই দেখেছি। মা, ওরা মিথ্যা কথা বলতেছে। একদম চুপ থাক, কোনো কথা শুনতে চাই না। তোর বাবার মান সম্মান সব কিছু ধুলিয়ে মিশিয়ে দিলি। কেমন করে এখন এই সমাজে মুখ দেখাবো? মানুষ থুতু দেবে আমাদের মুখে। তুই এমন জঘন্য কাজ করতে পারলি? মা, বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। আমরা সরাসরি দেখলাম তুই রুম থেকে বেরিয়ে আসলি পোশাক ঠিক করতে করতে। মা, আমাকে ওখানে হাসিব নিয়ে গেছিল। আবারও মিথ্যা বলিস? তোকে যদি হাসিব নিয়ে যায় তো হাসিব কই ওখানে? হাসিব একটু আগে বাহিরে এসেছে। তুই তো বলছিলি ঘুরতে যাবি, কিন্তু তুই এইরকম নোংরা জায়গায় গিয়েছিলি? আমি হাসিবকে ফোন দিতেছি, তুমি কথা বলে দেখো। এরপরে মিম ফোন দেয়, কিন্তু ফোন এখনো বন্ধ। কি হলো, দে কথা বলি। মা, ওর ফোন বন্ধ, অনেক ট্রাই করলাম। শুধুমাত্র তোর জন্য আজ সবাই আমার মুখে থুতু দিতেছে। বাজার থেকে আসলাম,
সবাই এমন বাজে কথা বলতেছিল, ভাবতেই লজ্জা লাগছে। আমার সত্য কোনো দোষ নেই, আমাকে হাসিব ওই রুমে নিয়ে গিয়েছিল। কিন্তু তোকে রুমেই বা হাসিব নিয়ে যাবে কেন? এরপরে মিম সবকিছু বলতে থাকে। চল এখনই হাসিবের বাসায় চল, এটা বলে মিমের বাবা হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। প্রায় 10 মিনিট পর যখন বাসায় পৌঁছায়, হাসিব, এই হাসিব, বাইরে বেরিয়ে আসো। জি ফুফা, বলুন কি হয়েছে? কি হয়েছে জানো না তা? সত্যি জানি না। আর মিম, তুমি কাঁদতেছো কেন? তুমি মিমকে কোথায় নিয়ে গিয়েছিলে? কোথায় আবার নিয়ে যাব? আমি কোথাও নিয়ে যাইনি। মিথ্যা বলো কেন? আমরা পার্কে যাইনি, দুজনে একই রুমে ঢুকিনি। এই কি কি বলো তুমি এসব? তোমার মান সম্মান শেষ হয়েছে, এখনো আমারটাও শেষ করতে চাইতেছো? আমি জানতাম না তুমি এমন মেয়ে। হাসিবের এমন কথা শুনে মিম কি বলবে ভাষা খুঁজে পাইতেছে না। এত মিথ্যা বলে হাসিব। তোমার বাবা মা কোথায়? ওরা একটু বাইরে গিয়েছে, আসতে দেরি হবে। কি বলার আছে আমাকে বলুন। তোমার বাবা মাকে বলবো, আসলে বলিও আমি কথা বলতে চেয়েছি। ঠিক আছে। এরপরে মিম আর ওর বাবা দুজনে আবার বাসে আসে। মিম এসেই দৌড়ে নিজের রুমে যায় আর ভাবতে থাকে, হাসিব কেন এমন করলো? কে এমন করেছে, এমন মিথ্যার আশ্রয় নিল? আমি কেমনি এই সমাজে মুখ দেখাবো? আমার বাবা মার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিলাম, এই জীবন আর রাখবই না। যাকে এত বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিলাম, দুঃসময়ে আজ সেই পিছু হাঁটলো। চাই না আমার এই জীবন। এটা বলেই মিম কি বলবো, হাসিব বাসায় গেল যে। হাসিব অস্বীকার গেল যে আমি এই সব কিছু জানি না। এখন কি হবে? আল্লাহ, এটা কেমন বিপদে ফেললে। আল্লাহর উপরে ভরসা রেখো, সব ঠিক হবে। যাও, মিমকে একটু সান্ত্বনা দাও। আমার বিশ্বাস ও সব সত্যি বলছে। হাসিব ভয়ে সব কিছু মিথ্যা বলছে। ঠিক বলেছ। আমার মেয়েটা এমন হতে পারে না। এটা বলে মিমের রুমে আসে, কিন্তু দেখে যে দরজা ভিতর থেকে লক করা। তাই মিমকে ডাকতেছে কিন্তু সাড়া দিতেছে না। তখনই মিমের বাবা এসে জানালা দিয়ে দেখে যে ফাঁসি দিতেছে নিজেই মিম। মা, এমন কাজ করিস না, তোর কিছু হলে আমাদের কি হবে বল? তোর বাবার কথাটা শোন মা, দরজা খোল। আমরা তোকে বিশ্বাস করি, তুই এমন কাজ করতে পারিস না। না, আমি এই জীবন রাখবই না। এত অপমান অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না। আমরা আছি তো, অন্য লোকেরা কি বলে বলুক, তোকে তো দেখিয়ে দিতে হবে সবাইকে। এর জন্য হলে তোকে বাঁচতে হবে। কিন্তু বাবা, আমি যে পারবো না এই মুখ কাউকে দেখাতে আর। চুপ কর পাগলি মেয়ে, কোনো সমস্যা নেই। তুই যে কাজ করিস নাই সেই কাজে লজ্জা পাবি কেন? আর মানুষ কি বলে বলুক তা আমাদের শোনার টাইম নেই। এমন কথা বাবার মুখে শুনে গলা থেকে ওড়না খুলে ফেলে মিম। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন দরজাটা খুলে দাও। এরপরে মিম দরজাটি খুলে দিলে মিমের বাবা মিমকে জড়িয়ে ধরে বলে, আর জীবনে এমন সিদ্ধান্ত নিবি না। আমাদের তুই একটাই মেয়ে, তোর জন্য আমরা বেঁচে আছি। আর সেই তুই আমাকে ছেড়ে যেতে চাস? বল, আর কখনো এমন করবি না। ঠিক আছে বাবা, আর কখনো এমন কাজ করব না আমি, প্রমিস। আয়, আমি তোকে আজ খাওয়াই দেব। বাবা, হাসিব এমন কেন করলো আমার সাথে? জানি না রে মা। আমি ওকে কত ভালোবাসছিলাম, ওর জন্য তোমাদের মিথ্যা বলেছি, তোমাদের ঠকাইছি, আর সেই হাসিব আমাকে এত বড় ধোকা দিল। বাদ দাও এইসব, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে এমন কত হাসিব তোমার কাছে আসবে। সেই সময় আবার হাসিবের মা উপস্থিত হয়ে এসে বলে, বাবা, মেয়েকে দেখি ভালোই শিক্ষা দিয়েছেন দুলাভাই। তো তোর ছেলেকে যেই শিক্ষা দিয়েছিস তেমন শিক্ষা দিব নাকি? আমার ছেলের সম্পর্কে কোনো মিথ্যা বানোয়াট কথা আমি শুনতে চাই না। আমি জানি আমার সন্তান কেমন। তা তো ঠিকই জানবি। কেমন তোর ছেলে? এত কথা শুনতে চাই না। কেন ডেকেছেন বলুন? আমার হাতে সময় নাই বেশি একটা। তোর ছেলে কি করেছে জানিস? আজ মিমকে কোথায় নিয়ে গিয়েছিল? কি হয়েছে বলেন, আপনার মুখেই শুনি। এরপরে মিমের বাবা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে কি কি হয়েছিল। আমার ছেলে এমন না, বুঝেছেন? আমি চিনি আমার সন্তানকে। আমার ছেলে যদি চাইতো তবে ওকেও সবাই দেখতো, কিন্তু ও ছিলই না ওখানে। যত সব মিথ্যা কথা বলতেছেন। খালামণি, সত্যি কথা বলতেছি আমি, আমাকে হাসিব নিয়ে গেছিল। তুমিও দেখি ভালোই মিথ্যা বলা শিখেছো মিম। তোমার কাছে এটা আশা করি নাই আমি। কেন আমাকে বিশ্বাস হয় না আপনার? আপনার ছেলে কি ধোয়া তুলসী পাতা নাকি? আমি এত কথা বাড়াইতে চাই না। আপনারা আমার ছেলের পিছনে যেভাবে পড়েছেন, ওর তো দেখি বিদেশে যাওয়াটাই হবে না। আমরা কি করলাম শুনি?
তোর মেয়ে কি বলতেছে এইসব? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে তুই বোন হোস দেখি কিছু বলি নাই। এখন পর্যন্ত অন্য কেউ হলে কি করতাম এতক্ষণে। ও আচ্ছা, তোর ছেলে কিছু করে নাই, তুই যা। তোকে এমনি ডাকা হয়েছিল, আমরা সব নাটক করছি। যা বাসায় চলে যা। সবাই চুপ করে থাকে, কেউ কোনো কথাই বলতেছে না, মাথা নিচু করে আছে। এরপরে হাসিবের মা বাসায় চলে আসে। এভাবেই দিন কাটতে লাগলো। মিম বাহিরে যায় না তেমন একটা কোনো কাজ ছাড়া। দেখতে দেখতে প্রায় 1 মাসই হলো। আজ হাসিব ইতালি চলে যাবে। মিম মনে মনে ভাবতেছে, 1 মাস হয়ে গেল, হাসিব একটি ফোন বা SMS কিছুই দিল না। আজ চলে যাবে তবুও বলতেছে না। এই কথাগুলো মনে মনে ভাবতে থাকে। তখনই ফোনে একটি SMS আসার শব্দ হয়। মিম সাথে সাথেই ফোনটি হাতে নেয়। এই বুঝি হাসিব মেসেজ দিল, কিন্তু না, অফিস থেকে এসেছে মেসেজ। সত্যিকারের কাউকে ভালোবাসলে মন থেকে হাজারো কষ্ট দিক, তবুও মন তার দিকেই পড়ে থাকে। ঠিক তেমনই মিমও এখনো হাসিবকে ভালোবাসে। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে হাসিবও ইতালি গিয়েছে। মিম ভাবতে থাকে এখন নিয়মিত কলেজে যাবে। বাবা মা, আমি এখন নিয়মিত কলেজে যেতে চাই, ক্লাস করতে চাই। এটা তো খুব ভালো কথা। ভালো লাগে না বাসায় বসে থাকতে থাকতে। ভালো করে পড়াশোনা কর মা, নিজের পায়ে দাঁড়াতে হবে যে তোকে। মা ঠিক আছে, কাল থেকে কলেজে যাব। ঠিক তার পরের দিন থেকে মিম কলেজে যাওয়া শুরু করে। সাবধানে যাস কলেজে মিম, কারোর সাথে কথা বলিস না কিন্তু। ঠিক আছে মা। এটা বলেই মিম কলেজের উদ্দেশ্যে রওনা দেয় একটি রিক্সা নিয়ে। যখনই কলেজের সামনে আসলো তখনই দেখে যে সবাই মিমের দিকে তাকিয়ে আছে। মিম অবশ্য বুঝতে পেরেছে কেন তাকিয়ে আছে। এই যে মামা, ভাড়া নিন আপনার। তখনই রিক্সাওয়ালা বলে ওঠে, আপনাকে আমি এর আগেও কোথাও মনে হয় দেখেছি আপু, কিছু মনে করবেন না। সমস্যা নাই, কি মনে করব। তখনই একটি ছেলে বলে ওঠে, কোথায় দেখেছো শুনবা? মামা বলেন শুনি। নিউজ দেখেছো টিভিতে? জানো না এইসব মেয়ে কি করে? ছেলেটির কথা শুনে সবাই হাসতে থাকে। মিম কোনো কথা না বলে কলেজের ভিতরে আসে। আশ্চর্যভাবে এখানেও সবাই তাকাচ্ছে। সবার নজর এড়াতে মিম ক্লাসরুমে আসে, কিন্তু এখানেও তাকিয়ে আছে সবাই। দেখ বন্ধু, কি মাল এসেছে। কিছুদিন আগে ভাইরাল হওয়া মেয়েটি দেহ ব্যবসা করে আর বলে কিনা আমি আমার স্বামী নিয়ে এসেছি। আচ্ছা, আমি বুঝলাম না এই ব্যবসাগুলো পড়াশোনা করে কি করবে? ব্যবসায় মনে হয় চলতেছে না, তাই কলেজেও ব্যবসা করতে আইছে। এসব কিছু শুনেও মিম কোনো কথার প্রতিবাদ করে না, কারণ মিম তখনও প্রমাণ দিতে পারেনি। তাই লোকে বাজে কথা বলবে। এর মধ্যে আবার স্যার আসে। এই তুমি ওই মেয়েটা না যে পার্কে খারাপ কাজ করে? যাও পিছনে যাও, সামনে ভালো স্টাইলাসদের জায়গা। স্যারও এমন অপমান করবে ভাবতে পারেনি মিম। তাই আর কোনো কথা না বাড়িয়ে মিম সোজা পিছনে গিয়ে বসে পড়ে। কিন্তু যেই সিটে বসে মিম, তার পাশেই আবার একটি ছেলেও বসে আছে। হাই, আমি রাজ। মিম নিশ্চুপ। তুমি নিশ্চিত মিম? মিম নিশ্চুপ। আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। একটা জিনিস নোটিশ করছো? তুমি আগে যখন কলেজে আসছিলে কত বন্ধু বান্ধব ছিল, তোমাকে সবাই কত ভালোবাসতো। আজ দেখো তোমাকে দেখে সবাই ছি 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 করতেছে। তখনই মিম বলে ওঠে, সময় মানুষকে অনেক কিছু চিনিয়ে দেয়। আমার বিশ্বাস তুমি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে। জানি না আমি। একটা কথা বলি, বলেন। এই পৃথিবীতে যাকে বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে। এই মানুষগুলো চেনা বড়ই দায়। ঠিক বলেছেন। ক্লাস করুন এখন, কথা বলিয়েন না। এরপরে যে যার মতো কলেজে ক্লাস করে। যখনই টিফিন টাইম দেয় মিম তার আগের বন্ধু বান্ধবীদের কাছে যায়। কিরে, কেমন আছিস তোরা? মিমের কথায় কেউ উত্তর না দিয়ে সবাই নিশ্চুপ হয়ে আছে। কি হলো রে, কথা বলতেছিস না যে? কথা বলার ইচ্ছে নাই, তাই বলবো না। কিন্তু কেন? অনেক কারণ আছে তাই। এটা বলে যখনই সবাই যাইতে ধরে মিম আবার সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে বলে যা তোরা, কি হয়েছে? শুনতে চাস কি হয়েছে? বল। তোর মতো একটি মেয়ের সাথে কথা বলতে চাই না। কি, আমাকে তোরাও বিশ্বাস করিস না? ভেবেছিলাম তোরা হয়তো আমাকে বিশ্বাস করবি, কিন্তু যা সত্যি আমরা তাই বলেছি। আমরা মিশতে চাই না মিম তোর সাথে। ঠিক আছে, সমস্যা নাই। ভালো থাকিস তোরা, আমি আর কখনো কথা বলবো না তোদের সাথে।
হুম, কারণ তোর সাথে মিশলে সবাই আমাদেরকেও এইসব খারাপ অপবাদ দিবে। সমস্যা নাই। এটা বলেই মিম চলে আসে ওখান থেকে। তখনই আবার মিমের বান্ধবীরা বলতে থাকে, আমরা কেউ আর মিমের সাথে মিশবো না। ও একটি খারাপ মেয়ে। ওর সাথে যদি মিশি তবে আমাদের বাবাও আমাদের ঘৃণা করবে। ওই সব মেয়েদের জন্য আমাদের সমাজটি নষ্টের পথে। এই কথা শুনে মিম কি করবে ভাবতেই পারতেছে না, কারণ মিম এতটা বিশ্বাস করতো ওদের। আজ ওরা এই কথা অপবাদ দিল। এই কথাগুলো ভাবতেছে আর হাঁটতেছে। ঠিক তখনই আবির্ভাব হয় রাজের। কি সবাই পিছু হেঁটেছে তো? হুম ওরা তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। হুম আজ একটি মিথ্যা অপবাদের জন্যে সবাই তোমাকে দূরে সরিয়ে দিল, অপমান করলো, কত বাজে কথা শোনালো। আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করো কেন বুঝলাম না। আমার মন বলতেছে তুমি সত্যি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কেন এমনটা মনে হয় তোমার? সত্যিটা বলবো? অবশ্যই সত্যিটা বলবে। আমি যেই দিন প্রথম কলেজে আসি সেই দিনেই তোমাকে পছন্দ হয়, কিন্তু সাহস হয়নি বলার। কেন সাহস হয়নি? 1, আমি গরিব ঘরের ছেলে। 2, আমি দেখতে সুন্দর না, স্মার্ট না। 3, পড়াশোনাতে ভালো না। 4, ক্লাসের সব থেকে বাজে ছেলে। 5, সব সময় সবাইকে ডিস্টার্ব করি। 6, আমি একটা রংবাজ। এইসব কারণে আমি তোমাকে বলতে পারি নাই যে মিম, আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা, এই হলো কারণ। এটাই কারণ। ভালোভাবে পড়াশোনা করতে চাও তুমি? চাই। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কিন্তু কি বলো? আমাকে কখনো ভালোবাসা কথাটা বলতে পারবে না। যদি কখনো বলো তবে আর কথা বলবো না। তবে কি সম্পর্কে কথা বলবো? বন্ধু ভাবতে পারো তুমি। আমি রাজি আছি, সমস্যা নাই। আমার কথা শুনতে হবে। বলো কি কি কথা শুনতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে, কোনো মেয়েকে ডিস্টার্ব করা যাবে না, কোনো রংবাজি করা যাবে না, কলেজে সব সময় ক্লাস করতে হবে, প্রতিদিন কলেজের পড়াশোনা করতে হবে। পারবা তো? অবশ্যই পারবো আমি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা বন্ধু। ওকে, ঠিক আছে, চলো এখন ক্লাস করব। এরপরে মিম রাজ দুজনে মিলে কলেজে ক্লাস করে। ক্লাস শেষে একসাথেই দুজনে বাসায় আসতে নিল। তখন দোকানে বসে থাকা কিছু ছেলে বলে উঠে, দেখো ভাই, নতুন মাল পটাইছে। এই মাইয়াগুলা এমন কেন রে? আমাদের কি চোখে পড়ে না? ঠিক বলেছিস, আমাদের মতো সুন্দর ছেলেদের কি চোখে পড়বে ওদের? কথাগুলো শুনেও মিম রাজ কোনো রিপ্লাই না দিয়েই চলতে থাকে, কারণ মিম চায় না কোনো কথা বাড়াতে। কি গো সুন্দরী, আমাদের সুযোগ দিবা না? আমরাও তো চাই তোমাকে কাছে পেতে, মন চায় আদর করতে। এই কথাটি শোনা মাত্রই রাজ চলে আসে এদের কাছে। ভাই, সমস্যা কি তোমাদের? আর বাজে কমেন্ট করতেছো কেন? বাজে কমেন্ট মানে? আমরা কি ভুল বলেছি নাকি? সব সত্যি বলেছি। বুঝলাম, সত্যি বলেছেন, তাই বলে তো অপমান করতে পারো না এইভাবে। আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার, তোর কি? হ্যাঁ না মানে ভাইয়া, তোমারও তো বোন হতে পারতো। আমাদের বোন এমন না কখনো, কারণ আমাদের বোন পাড়ার বেশ্যা না ওর মতো। বেশা কথাটি এবার শোনা মাত্রই রাজ রেগে যায়। ঠাস ঠাস, আর একবার বলো তো এই কথাটি, তোর মুখ ছিঁড়ে ফেলবো। রাজ থাপ্পড় দেয়, ওদেরও অনেক রাগ হয়। ওরাও রাজকে এসে মারতে থাকে। তখনই মিম আসে। প্লিজ ভাইয়া, আমি আপনাদের হাতে পায়ে ধরি, মারামারি করবেন না। অনেক জোরাজুরির পরে ছেলেগুলো রাজকে ছেড়ে দেয় আর বলে, তোর কপালটা আজ ভালো, আমাকে থাপ্পড় দিস, এত বড় সাহস, তোকে দেখে নেব আবার পরে। এটা বলে চলে যায়। ঠিক তখনই মিম, তোকে আমি বলেছি মারামারি করতে? হ্যাঁ, ওরা বাজে কথা বলতেছে, আমি চুপ থাকবো? হ্যাঁ, বলুক কি বলে। ঠিক আছে, সরি, আর এমন করব না আমি। বাসায় যা, এখন আমাকে এগিয়ে দিয়ে আসা লাগবে না। ঠিক আছে, কাল কলেজে আসিস কিন্তু। ঠিক আছে, অবশ্যই আসবো, তুইও আসিস। এটা বলে দুজনে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে আসে। প্রায় 10 মিনিট পরে মিম যখন বাসায় আসে, কিরে মা, কলেজে কেউ কিছু বলেছে কি? শুনে কি করবা তুমি? জানতে ইচ্ছে হলো তাই বললাম। অনেক কিছু হয়েছে কলেজে মা। বুঝতে পারছি মা, সবাই অনেক বাজে মন্তব্য করছে তাই না? অনেক মা, অনেক। কারো কথায় কান দিস না, ভালো করে পড়াশোনা কর, দেখবি সবাই তোকে আবার অনেক ভালোবাসা দিবে। মা, দোয়া করিও আমার জন্য। অবশ্যই মা। আচ্ছা, আই খেয়ে নে।
ঠিক আছে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে মিম পড়তে বসে, তখনই রাজ ফোন দেয়। কি করিস মিম? পড়তে বসেছি, তুই কি করিস বল? আমি বাহিরে আছি বসে রে। পড়তে বস এখন। ঠিক আছে, কাল কলেজে কথা হবে রে। আল্লাহ হাফেজ। এরপরে এইভাবে কিছুদিন চলে যায়। মিম আর রাজের বন্ধুত্বটা অনেক গাঢ় হয়। তো একদিন মিম রাজ কলেজে ক্লাস করতেছে, এমন সময় স্যার বলে ওঠে, রাজ, ইদানিং তুমি একটু চেঞ্জ হয়েছো। কথাটির মানে বুঝলাম না স্যার। এখন দেখি খারাপ মানুষের সাথে মিশো, তুমিও খারাপ হবে, তাই খারাপ মানুষের সাথে মিশবে না। সরি, খারাপ মানুষটা আবার কে? তোমার বাসেই তো আছে বসে। আপনি একজন স্যার হয়ে এইসব কথা কেমনে বলেন? আমি চাই আমার ছাত্রছাত্রীরা ভালো কিছু শিখুক। আমি যে খারাপ কিছু শিখতেছি এটা আপনি জানেন নাকি? এত কথা বলতে চাই না, যা বলছি তাই করবে। এটা আমার ব্যাপার, আপনার কাজ আপনি করুন, বুঝেছেন? রাজের এই কথা শুনে কলেজের সবাই অবাক হয়ে যায়। স্যার কিছু বলতে গিয়েও আর বলে না, কারণ রাজ কি বলে ফেলে না ফেলে। এইভাবে আরও 1-2 মাস কেটে যায়। এখন কলেজের সবাই জানে মিম রাজের বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই। আজ তো রেজাল্ট দিবে রে রাজ। দোয়া করিস রে। অবশ্যই। ঠিক তখনই বলে ওঠে কেউ একজন রেজাল্ট পাবলিশ হয়েছে। এই কথা শুনে সবাই রেজাল্ট দেখতে যায়, সাথে মিম রাজও যায়। গিয়ে দেখতে পাই যে মিম রাজ দুজনেই ফেল করেছে। এটা কি হলো? আমরা তো খুব সুন্দর এক্সাম দিয়েছি, তবুও কেমন ফেল করলাম? একটা জিনিস বুঝেছিস মিম তুই? কি জিনিস? আমাদের কোন স্যারের সাথে সমস্যা হয়েছিল মনে আছে কি তোর? সমস্যা মানে বুঝলাম না, কি বলতে চাইতেছিস? রফিক স্যারের সাথে আমার সমস্যা হলো না সেদিন ক্লাসে। কখন রে? আরে বাল, স্যার বলল না, রাজ তুমি খারাপ মেয়ের সাথে ঘুরতেছো, এটা কিন্তু ঠিক না। বলেছে। কিন্তু আমি পাল্টা উত্তর দিলাম না। আমি কার সাথে ঘুরবো না ঘুরবো আমার ব্যাপার, আপনার কোনো সমস্যা? বলেছিস। আবার বললাম না, আপনার কাজ আপনি করুন, আমার সম্পর্কে মাথা গলাতে হবে না। স্যার, ও কিন্তু আর সেদিন আর কোনো কথা বলেনি, কারণ স্যার ও অপমান হয়েছে আর লজ্জা পেয়েছে সেই কারণে। ও সেই কারণে ফেল করিয়ে দিয়েছে ওনার 2টা সাবজেক্টে আমাদের। রে, এখন কি করবি বল? অফিস রুমে চল এক্ষুনি। এরপরে দুজনেই অফিস রুমে যাইতে থাকে। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো আমরা? ওয়ালাইকুম আসসালাম। ভেতরে আসো। স্যার, একটি কথা বলার ছিল। বলো, কি বলবা? আমি আর মিম 2 সাবজেক্টে ফেল করেছি, কিন্তু আবার কি? স্যারের কথাই মিম বলে ওঠে, স্যার আমরা এই সাবজেক্টে অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আমাদের ফেলের কোনো প্রকার সম্ভাবনা নেই। কিন্তু তোমার রফিক স্যার তো খাতা কেটেছে, ওনার তো ভুল হবার কোনো কারণ নেই। ভুল তো হয় মানুষের স্যার। তখনই রফিক স্যার বলে ওঠে, এই বেয়াদব ছেলে, কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি কি নেশা করে তোমার খাতারি কেটেছি? আমি তো আপনাকে নেশা করার কথা বলিনি, আমি বলেছি মানুষের ভুল হয়। আমার ভুল হয়েছে? হ্যাঁ, চুপ করো তোমরা। তোমার দুজনে এখন কি চাও বলো? আমাদের খাতা আমরা দেখতে চাই স্যার, আমাদের ভুল কোথায় হয়েছে দেখতে চাই। ও, রফিক স্যার এদেরকে খাতা দেখান তো কোথায় সমস্যা, কি কারণে ফেল করেছে। তখনই রফিক স্যার বলে ওঠে, স্যার আপনিও আমাকে বিশ্বাস করতেছেন না? এতদিন এই কাজ করে যাচ্ছি, কেউ একটি ভুল ধরতে পারলো না, আর সেই কি না। সমস্যা নাই, ওদের মনের ভুল ভেঙে যাবে দেখলে। না স্যার, আমি পারবো না। এই মেয়েকে জানেন স্যার, হোটেলে হোটেলে ভরা খাটে দেহ ব্যবসা করে। এরা পড়াশোনার টাইম কোথায় আবে বলেন শুনি। আর রাজের কথায় বলতেছেন ও কোনো দিন কি পরীক্ষায় পাশ করেছে? আমার বোঝা শেষ স্যার। এই খারাপ মেয়েটি এই রাজকে উল্টোপাল্টা বুঝিয়েছে। যেই মেয়ে কিনা ছেলে খুঁজে খুঁজে দেহ বিলিয়ে দেয়, সেই মেয়েকে কিভাবে ভালো পড়াশোনা করবে? স্যারের এমন কথা শুনে মিমরাজ বলে ওঠে, স্যার আমাকে কিন্তু এখানে ছোট করা হচ্ছে, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করা হচ্ছে, আর একবার এই কথাগুলো বললে আমি ইফটিজিং মামলা করব। আপনার লজ্জা করে না আপনার মেয়ের বয়সী মেয়ের সাথে এমন নোংরা ভাষায় কথা বলতে? আপনার মন মানসিকতা এত নিচে স্যার, ছি ছি ছি। আপনাকে সম্মান করতাম,
আর আপনি সত্যি জেনে না জেনে একজন শিক্ষিত মানুষ হয়ে এমন মন্তব্য করেন, লজ্জা থাকা দরকার। প্রিন্সিপাল স্যার, আপনার সামনে এমনভাবে কথা বলবে স্যার, আমি ভাবতে পারি নাই। এত কথা বলার দরকার নেই তোমার। কেমন আমি ভালোই জানি। তখন পি স্যার বলে উঠে, রফিক সাহেব, বেশি হচ্ছে কিন্তু। ওরা এখনো ছোট। আপনি ওদের দুজনের খাতা বের করেন দেখি এক্ষুনি। স্যারের এমন কথা শুনে রফিক স্যার কি বলবে আর বুঝতেছে না, কারণ উনি হ্যাড, সবার ওনার উপরে কথা বললে চাকরি শেষ। আচ্ছা, আমি বের করে আনতেছি। এটা বলেই রফিক স্যার একটি রুমে চলে যান খাতা আনতে। তোমরা দুজনে বসো, খাতা নিয়ে আসুক তোমাদের। স্যারের কথা মতো দুজনে বসে পড়ে। প্রায় 10 মিনিট পর এই নাও খাতা তোমাদের। এরপরে দুজনে দুজনের খাতা দেখতেছে। যেগুলো প্রশ্ন হয়েছে সেগুলো কেটে দিয়েছে। স্যার ইচ্ছে করেই এমন করেছে। খাতা দেখে মিম বলে ওঠে, প্লিজ স্যার, দেখেন এগুলো সব সঠিক উত্তর, তবুও কেটে দিয়েছে। আচ্ছা দাও দেখি। এই সব উত্তর তো সঠিক আছে, কিন্তু কেটে দিল কেন? কি ব্যাপার রফিক সাহেব, এইগুলো কি? রফিক স্যার নিচের দিক হয়ে নিশ্চুপ হয়ে আছে। কি হলো, কথা বললেন না যে? রফিক স্যার আবারও নিশ্চুপ। ঠিক তখনই মিম বলে ওঠে, স্যার, রফিক স্যার আমাকে ধর্ষণ করতে চেয়েছে। কি বলো এইসব মিম? তোমাকে রফিক সাহেব এই কথাটি বলেছে? স্যার। কেমনে কি? আমি তো বুঝতেছি না, বুঝিয়ে বলো। তবে শুনুন, আমাকে যে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে সেটা কেউ বিশ্বাস করে না। সবাই এখন আমাকে মনে করে আমি বেশ্যাপ, পতিতালয়ে থাকি, দেহ ব্যবসা করি, ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে আমি ছেলেদের ব্যবহার করি। সবাই এটাই মনে করে। ঠিক তেমনি আমাদের রফিক স্যারও মনে করে। তারপর একদিন কলেজে আসি আমি, আসা মাত্রই স্যার আমাকে ডাকে, এই মিম, এই দিকে আসো তো একটু। স্যারের কথা মতো আমিও যাই স্যারের কাছে। তখন স্যার বলে, চলো ওই রুমে কথা আছে একটু। আমিও না করে নেই স্যার মানুষ, কিন্তু রুমে এসেই দরজা বন্ধ করে দেয়। আমি বলি, স্যার দরজা বন্ধ কেন করলেন? কেউ যদি শুনে ফেলে কথা তাই। ও আচ্ছা, বলেন তবে কি বলবেন আমাকে? কি সব শুনতেছি, সব কি সত্যি নাকি? তুমি নাকি দেহ ব্যবসা করছো? আমরা কি তোমাকে সেই লাগে? স্যার কি বলতেছেন এসব আপনি? আরে পাগলি, ভয় পেও না, আমি কাউকে কিছু বলবো না, সব কিছু গোপনে থাকবে। ছি 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 স্যার, আপনি এসব বলতে পারলেন? ছি, কি আছে, তুমিও মজা পাবে, আমিও। আপনি স্যার হয়ে আমাকে এইসব অফার দিতেছেন, আমি ভাবতেই পারতেছি না। কত টাকা চাই বলো তোমার? তবুও তোমার দেহটাকে আমি চাই আজকে। এই কথাটি বলার সাথে সাথে আমি স্যারকে থাপ্পড় দেই আর ওখান থেকে বের হয়ে আসি। স্যার, ও এই ব্যাপার, আগে বলবে না? কি রফিক সাহেব, এইসব কি সত্যি বলতেছে মিম? না স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। আচ্ছা, আমি না হয় ফাঁসলাম, আপনি আমার আর রাজের খাতা এমন করে কাটলেন কেন? ও, আজ বুঝলাম কেন তোমার সাথে আমাকে মিশতে বারণ করে। এই জন্যে আমাদের সাথে ক্লাসে ঝগড়া লাগাইছিল। আমাকে আগে বলো নাই কেন? একে ওখানেই শেষ করে দিতাম। এই চুপ করো তোমরা। রফিক সাহেব, আপনি যদি একজন শিক্ষক হয়ে এমন কাজ করেন, তবে আপনার ছাত্রছাত্রী কি শিখবে? আপনার মন মানসিকতা এত খারাপ, আমি তো ভাবতেই পারতেছি না। ছি ছি ছি। আপনাকে আমরা কলেজ থেকে 5 মাসের জন্য সাসপেন্ড করলাম। প্লিজ এমন কাজ করবেন না স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন প্লিজ। আপনার মতো লোকের কোনো ক্ষতি নেই। প্লিজ, আপনার হাতে জোর করতেছি। আপনি এখন আসতে পারেন। আজ থেকে 5 মাস পরে কলেজে আপনি আসবেন। এই 5 মাসে কোনো বেতনও পাবেন না। রফিক স্যার আর কোনো কথা না বলেই কলেজ থেকে বেরিয়ে পড়ে। ধন্যবাদ স্যার, আমাদের সুন্দর বিচার দেওয়ার জন্যে। অনেক খুশি হলাম আমরা। সত্যি কখনো হার মানে না। আর মিম, আমিও বিশ্বাস করি তুমি এমন না। তোমাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ স্যার, আপনাকেও। এরপরে মিম রাজ দুজনেই বাহিরে আসে। এসেই দেখে রফিক স্যার দাঁড়িয়ে আছে। কাজটি ভালো করো নাই দুজনে, এর জন্য তোমাদের পস্তাতে হবে খুব। আপনি স্যার না হলে এতক্ষণে আপনার লাশ পড়ে থাকতো। চল, ওই সব খারাপ মানুষের সাথে কথা বলতে নেই। খারাপ মানুষ বলছো না? আমার রূপটা দেখবে এখন আমি কত খারাপ। ঠিক তখনই রাজ গিয়ে শার্টের কলার ধরে বলে, একদম চুপ থাক, না হলে পুঁতে ফেলবো তোকে। তোকে অনেক সম্মান করেছি, বুঝেছিস? আর তুই এখন আমাদের স্যারও না, তোকে মারলে ও কেউ কিছুই বলবে না। এই রাজ ছাড়ো, সবাই দেখতেছে। মিমের কথা শুনে রাজ ছেড়ে দেয়। আর একদিন মিম সম্পর্কে বা আমার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে তোর মুখ বন্ধ করে দিব। রাজের এমন ব্যবহার দেখে কলেজের সবাই অবাক হয়ে যায়।
কারণ স্যারের সাথে এমন ব্যবহার কেউ আগে করেনি। এরপরে আর কোনো ক্লাস না করে রাজ আর মিম একটু রংপুর শহরে ঘুরতে যায় মনটা ফ্রেশ করার জন্যে। আচ্ছা একটা কথা বলি মিম, বল। একটি কেন, হাজারটা বল। তোর খারাপ লাগে না সবাই যে এইসব কথা বলে? লাগে, কিন্তু কি করব বল। মন খারাপ করিস না, আমি আছি তো। তুই আর কতদিন থাকবি বল। যদি রাখিস সারা জীবন থাকতে চাই। না, বাদ দে এসব কথা। বাদ দিব কেন? আমাকে বিশ্বাস করতে পারিস? বিশ্বাস কথাটার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে রে রাজ। ও আচ্ছা, আমি কি অমন রে? জানি না আমি। আমার সম্পর্কে এখনো তুই কিছুই জানিস না। মানে কি জানি না? অনেক কিছুই জানিস না, বাদ দে এসব কথা। নি, তোকে বলতেই হবে আজ। ভালোবাসা সম্পর্কে আমার কাছে কোনো কথা বলবি না কখনো। কেন বলবো না, হাজারবার বলবো। আমি না করেছি বলতে। বলবো ভালোবাসার সম্পর্কে অনেক কথা। না। হ্যাঁ বলবো। তোকে বলছি না না বলতে। তোরা ছেলেরা সবই এক। তোকে ভালো মনে করেছিলাম, তুইও খারাপ। এটা বলেই মিম রাজের কাছ থেকে উঠে চলে আসতে ধরে, কিন্তু আমাকে থাপ্পড় দিলি? আমি তো মজা করতেছিলাম। আচ্ছা আমার ভুল হয়েছে, সরি। কে শুনে কার কথা? মিম কোনো কথা না শুনেই চলতে থাকে। আবার দৌড় দিয়ে রাজ মিমের কাছে চলে যায়। আমার সামনে থেকে সরো রাজ। না আমি সরবো না। আমি বাসায় যাব, সরো। এই বলেই মিম রাজকে ধাক্কা মেরে দৌড়ে যখন রাস্তা পার হবে, ঠিক তখন একটি ট্রাক এসে ধাক্কা মারে। সবকিছু যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। মিমকে ট্রাকটি ধাক্কা দেওয়ার সাথে সাথেই রাজ চিৎকার করে ওঠে, আর সাথে সাথেই মিমের কাছে চলে যায়। গিয়ে দেখে মিমের হুঁশ নেই, অঝরে রক্ত খনন হচ্ছে, মাথায় ভীষণভাবে আঘাত পেয়েছে মিম। এই মিম, মিম কথা বলো প্লিজ, আমার ভুল হয়েছে। হাজারো চেষ্টায় যেন মিমের জ্ঞান ফিরতেছে না। এরপরে মিমকে রংপুর হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার ডাক্তার, মিমকে বাঁচান প্লিজ। দেখেন না ও কথা বলতেছে না। আপনি এখানে থাকুন, আমরা দেখতেছি কি করা যায়। দেখেন প্লিজ। এর মধ্যেই মিমের বাবা মা চলে আসেন, এসে কান্না শুরু করে দেয়। আমার মেয়ের কি হয়েছে বাবা, বলবে একটু প্লিজ? রাজ কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কি হলো বলো। আসলে আন্টি, মিম রাস্তা পার হবার সময় একটি ট্রাক এসে ভীষণভাবে ধাক্কা মারে মিমকে, তারপর এই অবস্থা। মিমের বাবা মা ও রাজের কথা চলাকালীন অবস্থায় ডাক্তার চলে আসা অপারেশন রুম থেকে। আপনি কি রোগীর বাবা মা? মিম আমাদের মেয়ে। কি হয়েছে একটু বলবেন প্লিজ? ওনার দুইটা চোখই অন্ধ হয়েছে আর দুইটা কিডনি ড্যামেজ হয়েছে। ডাক্তারের কথা শুনে সবার যেন পায়ের নিচের মাটি সরে গেল। ডাক্তার কি বলতেছেন আপনি এসব? যা বলেছি সবকিছু সত্যি। 24 ঘন্টার ভিতর যদি না পাই তবে এই রোগীকে বাঁচানো সম্ভব না। ডাক্তারের কথা শুনে মিমের বাবা মা দুজনেই বোবা হয়ে যাওয়ার মতো হয়ে যায়। কি করবে এখন, কোথায় পাবে এই সব কিছু? ঠিক তখনই মিমের মা বলে ওঠে, ডাক্তার সাহেব, এইগুলোর জন্য মোট কত টাকা লাগবে আনুমানিক? কম করে হলেও 1 কোটি টাকা। এত টাকা কোথায় পাবো আমরা? সেটা আমি জানি না, তা না হলে পরে রোগীকে বাঁচানোই মুশকিল হবে। ঠিক আছে ডাক্তার, আমরা চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এটা বলেই মিমের বাবা মাকে সাথে নিয়ে একটু বাহিরে আসে রাজ। আঙ্কেল কি করবেন এখন? জানি না বাবা, আমার বাড়ি ঘর সবকিছু বেচে দিলে 40-50 লক্ষ টাকা হবে, এর চেয়ে নেই। আমার কাছে হবে 10-12 লক্ষ টাকা, আর বাকি টাকা কোথায় পাবো বলেন? তখনই মিমের বাবা বলে ওঠে, ওয়েট, হাসিবকে ফোন দেই আগে। হাসি বাবার কে? একটু ওয়েট করো, পরে বলতেছি। এরপরে হাসিবকে ফোন দেয়। প্রায় 2-3 বার দেওয়ার পরে ফোন রিসিভ করে হাসিব। কে বলতেছেন? আমি মিমের বাবা বলছি। বাবা, তুমি ভালো আছো? জি ভালো আছি। কি বলবেন বলেন, আমার সময় নেই। বাবা, মিম তো অ্যাক্সিডেন্ট করেছে, এর ফলে 2টি চোখ আর কিডনি ড্যামেজ হয়েছে, এর জন্য 1 কোটি টাকা দরকার। তো আমি কি করব শুনি? আপনার মেয়ে আপনি দেন। তুমি তো বিয়ে করবে মিমকে, সব কিছু তো ঠিকঠাক করাই আছে, তুমি তো সাহায্য করতে পারো। আমি পাগল নাকি? হ্যাঁ, আপনার মেয়েকে বিয়ে করব? আর ওই রকম অসুস্থ মেয়েকে? ফোন রাখেন, ডিস্টার্ব করবেন না। এটা বলেই হাসিব ফোন কেটে দেয়। হাসিবের এমন ব্যবহার দেখে কথা শুনে মিমের বাবা কান্না করা শুরু করে দেয়। আঙ্কেল আমাকে সবকিছু খুলে বলুন তো, এই হাসিবকে আর মিমের সাথে কি সম্পর্ক ওর? অনেক কাহিনী বাবা, শুনে কি করবা বলেন দয়া করে। এরপরে মিমের মা সবকিছু প্রথম থেকে যা হয়েছে এখন পর্যন্ত সবকিছুই খুলে বলে রাজকে।
এইসব শুনে রাজ হতবাক হয়ে যায়, কারণ মিম এইসবের কিছুই বলেনি রাজকে। ঠিক আছে আঙ্কেল, আপনি এখানে থাকুন, আমি দেখছি কি করা যায়। এরপরে রাজও চলে যায়। মিমের বাবা মাও খুঁজতে থাকে কোথাও টাকা পয়সা পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে আবার হাসপাতালে আসে। ডাক্তার, আমি মনে হয় পারবো না আমার মেয়েটাকে বাঁচাতে। আরে কি বলেন, আপনার মেয়ের তো অপারেশন হয়েছে 2 ঘন্টা আগে, এখন সুস্থ আছে। কি বলেন এইসব ডাক্তার? আমি তো কিছুই করলাম না, টাকা পয়সা কিছুই দিলাম না। ওই সব কিছু বাদ দেন, আপনার মেয়ে এখন সুস্থ, এটাই বড় কথা, বুঝলেন? ডাক্তার ঠিক আছে। আপনার মেয়ের কাছে যাইতে পারবেন, কিন্তু ডাকবেন না বা কথা বলবেন না। ঠিক আছে ডাক্তার। এরপরে ডাক্তারের কথা মতো মিমের কাছে চলে যায় দুজনে। গিয়ে দেখে মিম ঘুমাইতেছে। এভাবেই দিন যেতে লাগলো। প্রায় 1 মাস পরে আজ মিম পরিপূর্ণ সুস্থ। আজ মিমকে নিয়ে বাসায় যাবে। আপনি এখন কেমন আছেন মিস মিম? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনি দেখে শুনে রাস্তা চলাচল করবেন, বুঝলেন? অবশ্যই। আপনারা এখন নিয়ে যেতে পারেন মিস মিমকে। ধন্যবাদ ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিবেন না, এটা আমাদের দায়িত্ব, বুঝেছেন? বাবা, বুঝেছি। এরপরে মিমকে নিয়ে আসে তার বাবা মা বাসায়। বাসায় এসেই মিম বলে, বাবা দাও তো একটু রিপোর্টটা দেখি আমার। ঠিক আছে মা, এই নে। মিম তো রিপোর্ট দেখিয়ে অবাক। এত কিছু হয়েছিল আমার, বাবা মা এত টাকা কোথায় পেল? এরপর মিমকে নিয়ে আসে তার বাবা মা বাসায়। বাসায় এসেই মিম বলে, এত টাকা কোথায় পেলে? পরে শুনিস মা সবকিছু, আগে রেস্ট নিয়ে এখন। না, আমি এক্ষুনি শুনবো, বলো কি হয়েছে। মিমের এমন জেদের কাছে বাবা হার মেনে সবকিছু বলতে থাকে কি হয়েছিল। বাবা, ওই ছেলেটি আর আমাকে দেখতে আসেনি। না মা, আর আসেনি ছেলেটি তোকে দেখতে। ও আচ্ছা, ও মনে হয় ভয় পেয়েছে তাই আসেনি। এখন রেস্ট নে মা, প্লিজ, তুই অনেক অসুস্থ। ঠিক আছে বাবা, আমি ঘুমাচ্ছি। এই বলে মিম ঘুমিয়ে যায়। এভাবে আরো 10 দিন কেটে গেল। আর রুমে থাকতে ইচ্ছা করে না, তাই মিম কলেজ যাবে। আজ থেকে এটা বাবা মাকে বলে দেবে। আমি আজ কলেজে যাব না। আর কয়েকদিন পরে যেতি, সুস্থ হতি আরো। না মা, আমি যাব আজ কলেজে। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। এরপরে মিম সময় মতো কলেজে চলে যায়। গিয়ে রাজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সবাইকে জিজ্ঞেস করে, রাজকে দেখেছ? কেউ বলতে পারে না রাজ কোথায়। তখনই একটি মেয়ে এসে বলে, আপু, রাজ ভাইয়া তো প্রায় 1-2 মাস থেকে আসে না কলেজে। কি বলো তুমি? আপু, আমি দেখি নাই ভাইয়াকে। ঠিক আছে আপু, ধন্যবাদ। মিম ভাবতে থাকে এই রাজ গেল কোথায়, কিছু হয়েছে নাকি? ভয়ে কলেজে আসতেছে না। এসব ভাবনা যেন মাথা থেকে যাচ্ছেই না মিমের। ক্লাসেও মন বসতেছে না, তাই বাসায় ফিরে এসে শুধু রাজের কথাই ভাবতে থাকে। তখনই মনে পড়ে বাবার কথা। বাবা বলেছিল রাজ চলে যাবার পরে আর কখনো ফিরে আসেনি, ও টাকা দিতে চেয়েছিল। এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ে মিম। ঠিক তখনই মিম ভাবতে থাকে রাজের রহস্য হাসপাতালে আছে। আর একটি মুহূর্ত দেরি না করে মিম হাসপাতালে চলে যায়। ডাক্তার, ডাক্তার, আপনি মিথ্যা বলবেন না, বলুন রাজ কোথায়? আমি কি জানি রাজ কোথায় আর রাজকে? মিথ্যা বলবেন না। মিথ্যা বলবো কেন আপনাকে? তখনই মিম বলে ওঠে, আপনার বাচ্চার কসম, আপনি চেনেন না? তখনই ডাক্তার বলে উঠে যে রাজ আর পৃথিবীতে নেই, মারা গিয়েছে। ডাক্তার, আপনি কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, যা বলেছি সবকিছু সত্যি। আপনার জন্য নিজের জীবন ত্যাগ করেছেন সে। কি আমার জন্য মানে? তবে শুনুন কি হয়েছিল সেই দিন। আমি চেম্বারে বসেছিলাম, ঠিক তখনই রাজ এসে বলে, ডাক্তার, একটা কথা বলতে চাই আমি। বলো, কি বলবো? মিমকে বাঁচাইতে আর কত সময় আছে? এখনো আছে 7-8 ঘন্টা। ডাক্তার, আমি জানি মিমের বাবা মা এত টাকা জোগাড় করতে পারবে না। না পারলে আমাদের কিছুই করার নেই। আমি মিমকে বাঁচাবো। তবে টাকা পেমেন্ট করুন আপনি। টাকা দিয়ে না ডাক্তার, তবে আমি 2টি চোখ আর 2টি কিডনি আমি দিতে চাই মিমকে। এটা অসম্ভব, কখনোই হবে না। কেন হবে না ডাক্তার? কারণটি হলো আমরা একটি ভালো মানুষকে মেরে ফেলে একজন অসুস্থ মানুষকে বাঁচিয়ে তুলব না, এটা আমাদের রুলসের বাইরে। কিন্তু এটা করতেই হবে ডাক্তার। না হলে নাই, আপনি এখন আসতে পারেন। ঠিক তখনই রাজ এসে আমার পায়ে পড়ে কান্না সুরে বলতে থাকে, ডাক্তার প্লিজ না করবেন না। ওর একটি সুন্দর ভবিষ্যৎ আছে, ওর বাবা মা আছে, ওর বিয়ে ঠিক হয়েছে, অনেক সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। তোমার ভবিষ্যৎ কি খারাপ নাকি? ডাক্তার, আমার ভবিষ্যৎ খারাপের কারণ হলো আমার বাবা মা নেই। আমার এই পৃথিবীতে যে একজন বন্ধু ছিল মিম, সেও আজ মৃত্যুর পথে।
প্লিজ না করবেন না। জানেন ডাক্তার, আমার কারণেই মিমের এমন অবস্থা হয়েছে। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। না ডাক্তার, প্লিজ প্লিজ এখনই অপারেশন করেন। ঠিক আছে, চলো অপারেশন রুমে। ডাক্তার, আমার একটি কাজ করবেন প্লিজ। বলো কি কাজ? এই সম্পর্কে কাউকে কিছু বলবেন না, আমি যে এইসব দিতেছি। আর হ্যাঁ, যদি কখনো মিম এইসব জানতে পেরে আপনার কাছে আসে, তবে এই চিঠিটা ওকে দিবেন। এখানে কি লেখা আছে? আছে, অনেক কিছুই লেখা আছে। যাই হোক, আপনি কখনো খুলিয়েন না। আমার এই আবদারটি আপনাকে পূরণ করতে হবে, প্লিজ। ঠিক আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এখন চলুন অপারেশন রুমে। এরপরে অপারেশন করে রাজের চোখ কিডনি আপনার শরীরে দেয়া হয়। ডাক্তারের মুখে এসব কথা শুনে মনে হচ্ছে কল্পনায় ভাবতেছে মিম। কি হলো আবার আপনার? না, রাজের কিছু হতে পারে না, আমি বিশ্বাস করি না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। ডাক্তার, ওর লাশ কি এখনো আছে? না, ছিলে, তবে যাদের লাশের কোনো খবর বা কিছু থাকে না, তাদের এই হাসপাতাল থেকে গণকবর দেওয়া হয়। সেই রকমই রাজের বেলায়ও তাই হয়েছে, গণকবর দেওয়া হয়েছে। ও আচ্ছা, ওর চিঠিটা দেখতে পারি আমি? অবশ্যই পারেন, ওয়েট, আমি নিয়ে আসতেছি। এটা বলেই ডাক্তার তার কেবিন থেকে একটি কাগজ নিয়ে এসে, এই নেন আপনার কাগজটি, আমি এখন আসি, ধন্যবাদ। ঠিক আছে ডাক্তার। এরপর মিম কাগজটি নিয়ে বাসায় চলে আসে, এসে পড়তে থাকে। প্রিয় বেস্ট ফ্রেন্ড, আশা করি এখন সুস্থ আছিস আর কান্না চোখে আমার লেখা চিঠিটা পড়তেছিস। যাই হোক, আমার জন্যে কষ্ট পাস না প্লিজ। আর সেই দিনের জন্যে কিন্তু সরি রে, আমি একটু মজা করতেছিলাম, কিন্তু তুই সিরিয়াসলি নিলি। তোকে বোঝাইতে চেষ্টা করলাম, কিন্তু বুঝলি না। দৌড় দিলি আমাকে রেখে, আর একটা ট্রাক এসে ধাক্কা দিল। কথায় আসি, ওইসব বাদ দে। তোর জীবনে এত কষ্ট আমাকে একটু জানালি না কেন? তোর আর হাসিবের মধ্যে এত কাহিনী আমাকে কিন্তু জানাইতে পারতি। জানিস, খুব কষ্ট পাইছি তখন, যখন তোর বাবা হাসিবকে ফোন দিল টাকার জন্যে, সেটা না করে দিল হাসিব। সত্যি বলতে হাসিব তোকে ভালোই বাসে না। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে মনে মনে ভালোবাসতাম। সময় হলে বলতাম তোকে আমার মনের সব কথা, কিন্তু তার আগে আমাকে দূর আকাশে চলে যেতে হলো। আমি কিন্তু ওই দূর আকাশ থেকে তোকে দেখব। তুই তো জানিস আমি কেমন খারাপ ছেলে ছিলাম, কত কি করতাম তোর সাথে মিশে। আমার জীবনটাই চেঞ্জ হয়েছিল। তবে বল, তোকে না বাঁচিয়ে আমি থাকতে পারি কি? একটা কথা বলি, শোন, আমার জন্য কখনো কষ্ট পাবি না, সবসময় ভেবে চিন্তে কাজ করবি, বাবা মার কথা মতো চলবি, মনে থাকবে তো? আর একটা কথা, আই লাভ ইউ মিম। রাজের এমন কথাগুলো শুনে মিম পাগলের মতো কান্না করতে থাকে। তখনই মিমের বাবা মা চলে আসে রুমে। কি হয়েছে মা, কান্না করছিস কেন এত জোরে জোরে? বাবা, এই দেখো। এটা বলেই মিম তার বাবাকে চিঠিটা এগিয়ে দেয়। মিমের বাবাও চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে। পড়া শেষে মেঝেতে বসে পড়ে। রাজের এমন আত্মত্যাগ দেখে সবাই থমকে যায় আর ভাবতে থাকে, এমন ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে যে নিজের জীবনের মায়া ত্যাগ করে চলে যায়। ঠিক তখনই হাসিবের মায়ের আবির্ভাব হয় বাসায়। এসে বলতে থাকে, মিম, শুনলাম তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো। কেন, আপনি আগে শোনেন নাই নাকি আজ শুনলেন? 6 থেকে 7 দিন আগে শুনলাম তুমি নাকি খুব অসুস্থ, চোখ হারাইছো, কিডনি ড্যামেজ হলো। হয়েছিল। কিন্তু এত টাকা কোথায় পেলে? হ্যাঁ, আর কে দিয়েছে তোমাকে এত টাকা? সেটা আপনাকে বলতে হবে না, বুঝছেন? মানে আমাকে বলবে না তো কাকে বলবে শুনি? আমি তোমার শাশুড়ি হব। হাসিবের মায়ের মুখে এই কথাটি শুনেই মিম হাসতে থাকে। আপনার কথা শুনে আমার তো হাসি পাচ্ছে, বলার ভাষা নেই। এখানে হাসার কি আছে? আপনাকে এত কথা বলতে পারবো না, আমাদের বাসা থেকে বেরিয়ে যান আপনি। আমাকে অপমান করেন, সময় আমারও আসবে, আমিও দেখিয়ে দেব। আমার ছেলের কাছ থেকে চুপিসারে অপারেশনের টাকা নিয়ে এখন নাটক শুরু করছো সবাই। এই কথাটি শুনে মিমের মা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের বড় বোন হাসিবের মাকে কষে একটি থাপ্পড় মারে। যা, আমার বাসা থেকে বেরিয়ে যা। একটা কুপুত্র জন্ম দিয়েছিস বলিস আমার টাকা নিয়েছিস। তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় দিস? আর শোন, টাকা নিয়েছিস কি না আমি ভালো জানি। যদি টাকাই না নিবি তবে
ফোন দিচ্ছিলি কেন? এখন টাকা পাইছিস তো মিথ্যা আশ্রয় নিচ্ছিস। ধরলাম টাকা নিস নাই, তবে এত টাকা কই পাইলি? এবার মেয়েটার টাকার জন্য কি তুই দেহ ব্যবসা করতি নাকি? আপনি যদি আমার বাবা মা সম্পর্কে আর একটি বাজে কথা বলেন তবে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বেয়াদব মহিলা, চলে যান এখান থেকে। এরপরে আর হাসিবের মা আর কোনো তর্ক না করে সেখান থেকে চলে আসে। মা, এই মহিলা যেন আমাদের বাসায় আর কখনো না আসে। আর হ্যাঁ, একটি কথা, হাসিবের সাথে যা যা চুক্তি বলতে কথা বলেছিল না, ওই সব কিছু ভুলে যাও। আমি আর কখনো বিয়ে করব না, যদিও করি তবে হাসিবকে না। কিন্তু মা। কোনো কিন্তু নেই বাবা, আমি যা বলছি তাই। ওর মতো খারাপ ছেলে আমার জীবনে আসুক আমি চাই না। ও একটি লম্পট, একটি চিটার। ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস তাই কর, সমস্যা নেই। তবে জানিস মা, আমি না রাজের এই ঋণটা কখনো ভুলবো না। আমরা বাবা মা হয়ে যে কথাটি ভাবিনি, সে একজন তোর বন্ধু হয়ে কথাটি ভেবেছে। সত্যি, ওর মতো ছেলে লাখে একটিও হয় না। বাবা, ঠিক বলেছ। আমার রাগের কারণে আজ এত কিছু হলো। আমি যদি তখন রাগ না হতাম তবে কিচ্ছুটি হতো না। যা হবার হয়েছে বাদ দাও ওই সব। মিম, তুই টেনশন করিস না, আমরা আছি মা তোর পাশে। রাজের জন্য আমরা সময় দোয়া করব, যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসী জায়গায় দেয়। মা, ঠিক বলছো। এরপরে মিমের মা বাবা সবাই মিলে কথা বলতে থাকে একে অপরের সাথে। রাজ এখনো বেঁচে আছে, চলুন রাজের কাছে যাওয়া যাক। আমি কে? আমি কোথায় আছি? কেউ কি নাই রুমে? ঠিক তখন একটি মেয়েলি সুরে কথা ভেসে আসে। একটু পর সব বলতেছি, নামাজটি শেষ করি ঈশার আগে। ঠিক আছে। প্রায় 20 মিনিট পর নামাজ শেষ করে মেয়েটি রুমে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। আমি কে? আমি এখানে কি করতেছি আর আমার মাথায় ঘুরতেছে কেন? এমন কথা শুনে মেয়েটি বুঝে ফেলে যে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তখন মেয়েটি বুদ্ধি হাঁটিয়ে বলে, আপনার নাম হলো নীল, আপনার বাসা এটাই? ও, কিন্তু আপনি কে? আমি হলাম রূপা, আমিও এই বাসায় থাকি। আপনি এখন অসুস্থ, তাই আপনার সেবা যত্ন করতেছি আমি। আচ্ছা, আমার কি হয়েছে? আমি অসুস্থ কেন? সব কিছু পরে শুনিয়েন, এখন একটু রেস্ট নেন তো আপনি। এটা বলেই রূপা নীলকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। সবাই ভাবতেছেন কি হচ্ছে এইসব, তবে শুনুন। এখানে নীল নামের ছেলেটি হলো রাজ, আর রূপা নামের মেয়েটি হলো একজন ডাক্তার। সবাই ভাবতেছেন কি হচ্ছে এইসব, তবে শুনুন। এখানে নীল নামের ছেলেটি হলো রাজ, আর রূপা নামের মেয়েটি হলো একজন ডাক্তার। রাজের যে হাসপাতালে অপারেশন হয়েছিল সেই হাসপাতালের একজন বউ ডাক্তার হলো রূপা। সবাই ভাবতেছেন রাজ কেমনে বেঁচে আসছে। একটা সিক্রেট পরে বলবো, সবাইকে বুঝিয়ে রাজ কেমনে বেঁচে ফিরলো। আর হ্যাঁ, রাজ সবকিছু ভুলে যাওয়ার কারণে রূপা রাজের নাম দেয় নীল। চলুন গল্পে ফিরি এখন। আচ্ছা, আমি কি করি? বর্তমান তুমি বেকার, কাজকর্ম করো না, সুস্থ হলে করবে। আপনি কি করেন? আমি রংপুর হাসপাতালের ডাক্তার একজন। ডাক্তার আবার কি জিনিস? তুমি বুঝবে না, তুমি সুস্থ হলে সব কিছুই বুঝবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কে হন? রূপা নীলের এই কথাটি শুনে একটু থমকে যায়, কি বলবে নীলকে। ঠিক তখনই রূপা বলে ওঠে, আমি তোমার ভালোবাসা, তুমি সুস্থ হলে আমরা একে অপরকে বিয়ে করব। বিয়ে করে কি হবে? পরে বলবো, এখন ঘুমাও তো তুমি। এরপরে রূপার কথা মতো নীল ঘুমিয়ে পড়ে। এভাবেই রূপা নীলের জীবন কাটতে লাগলো। রূপা এখন নীলকে ভালোবেসে ফেলেছে অনেক, তাই রূপা চায় না নীলের স্মৃতি আবার ফিরে আসুক। কারণ রূপা এখন নীলকে নতুন করে সবকিছুই শিখিয়েছে, ভালোবাসা কি, কাজকর্ম কি বলতে এভরিথিং। যদি স্মৃতি ফিরে আসে আর এই নীলের জীবনে যদি অন্য কোনো মেয়ে জড়িয়ে থাকে, তখন নীলকে আর পাবে না রূপা। তাই স্মৃতি যাতে ফিরে না আসে এটাই কাম্য করে রূপা। আচ্ছা নীল, একটা কথা বলি। বলো, কি বলবা? তুমি কি আমাকে কখনো ছেড়ে চলে যাবে? না, ছেড়ে যাব কেন শুনি? না মানে এমনি বললাম আর কি। আচ্ছা তাই বলো। আচ্ছা তুমি থাকো, আমি হাসপাতাল থেকে আসলাম, পোশাক চেঞ্জ করে আসি। না, আমার সামনে চেঞ্জ করো তুমি। এটা হয় নাকি? হ্যাঁ, বিয়ে করি আগে, তারপর দেখিও তোমার সামনেই চেঞ্জ করব। না, এখনই চেঞ্জ করতে হবে। এমন করে না সোনা পাখিটা আমার। যাও, তোমার সাথে আর কথা নেই। তুমি আমার সামনে চেঞ্জ করলে কি হবে? এবার রূপা নীলের সামনে পোশাক চেঞ্জ করতে থাকে, আর নীল যেন অপলক তাকিয়ে আছে। এই কি দেখতেছ এমন করে? তোমাকে দেখতেছি।
আমাকে বুঝি দেখতে ভালো লাগতেছে তোমার? অনেক। কথাটি বলেই নীল রূপার কাছে যেতে থাকে। কি করতেছো? এই দিকে আসো না। কি শুনে কার কথা, নীল গিয়েই রূপার হাত দুটি দেয়ালে চাপ দিয়ে ধরে, ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। কাপা কাপা ঠোঁটে বলতেছে, কি করতেছো? তোমাকে এই অবস্থায় দেখে আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তাই বুঝি? কেমন অনুভূতি? তা জানি না আমি। কথাটি বলেই রূপার গলায়, ঘাড়ে, পিঠে পাগলের মতো চুমু দিতে থাকে। রূপা বুঝতেছে না কি করবে, কারণ নীলকে কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না, তাই আর বাধা দেয় না। আর 1-2 মাস পর তো বিয়ে হবেই আমাদের, এটা ভেবেই রূপাও সাই দেয়। রূপা এবার আগ্রহ দেখিয়ে নীলের ঠোঁট দুটি নিজের করে নেয়। একটু পর রূপা দেখতে পেল পুরা শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। লজ্জা পাইতেছে রূপা, কিন্তু কিছু করার নেই। এরই মধ্যে নীল রূপাকে কোলে তুলে নিয়ে আসে খাটের উপরে। এই নিয়ে রূপার সেই সুন্দর নাভিটির উপরে আলতো করে 2 ঠোঁটের ছোঁয়া দেয়। এমন ছোঁয়া পেয়ে যেন রূপার শরীরের হার্টবিট বেড়ে যায়। থাক আর গভীরে না যায়, বুঝতেছে না এখন কি হবে। বেশি গভীরে গেলে কিছু কিছু শিক্ষিত মূর্খ আছে, এসে রিপোর্ট দিবে। এটা আমি চাই না। শিক্ষিত মূর্খরা বুঝে না যে এটা একটা কাল্পনিক গল্প। অন্যদিকে মিম রাজের জন্য নামাজে পড়ে দোয়া করতে থাকে। আল্লাহ, তুমি রাজকে জান্নাতবাসী করিও। আমার জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছে পাগলটা। প্লিজ আল্লাহ, তুমি ওকে ভালো রাখিও, ওর জীবনের সব পাপ ক্ষমা করে দিও। মিম নামাজে বসে দোয়া করতেছে রাজের জন্য, যাতে ওর জীবনের সব পাপ মুছে দেয়। ঠিক তখনই মোবাইলে একটি মেসেজের শব্দ আসে। সেই দিকে কান্না দিয়ে মিম নামাজে মনোযোগ দেয়। নামাজ শেষ করে যখনই মোবাইলটি হাতে নেয়, দেখতে পাই যে বিমানটা মেসেজ দিয়েছে। হাই, কেমন আছো? মিম হাসিবের মেসেজ দেখেও কোনো রিপ্লাই দেয় না, কারণ হাসিবের সাথে ফালতু কথা বলার মিমের কোনো টাইমই নেই। তাই মিম আবার মোবাইলটি রেখে খাইতে যায়। প্রায় 30 মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে এসে দেখে আবারও মেসেজ আসতে আসেই। কেমন আছো সোনা পাখি? কি হলো, কথা বলো। মিম, তুমি কি রাগ করে আছো আমার উপর? বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ মিম। কি হলো বেবি, রিপ্লাই দাও। তুমি রিপ্লাই না দিলে কিন্তু আমি মারা যাব, হাত কাঁদবো। আল্লাহর দোহাই লাগে একটা রিপ্লাই দাও। তোমার মায়ের কসম লাগে রিপ্লাই দাও সোনা পাখি আমার। যখনই হাসিব মায়ের কসম দেয় তখনই মিম রিপ্লাই দেয়। আসসালামু আলাইকুম, কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই মানে? তোমাকে চাই সোনা। ভদ্রভাবে কথা বলুন। ওলে, আমার সোনা পাখিটা রাগ করেছে। পরিবারের লোক আপনাকে শিক্ষা দেয়নি একজন অপরিচিত মেয়ের সাথে কেমন করে কথা বলতে হয়? অপরিচিত মানে? হ্যাঁ অপরিচিত, আমি আপনাকে চিনি না। তুমি আমার হবু বউ, বুঝছো? মাথায় রাখিও। হাসো কেন? আপনার কথা শুনে আমার হাসি থামছে না। সত্যি আপনি একজন অভিনেতা হতে পারবেন। হোয়াট? আর মেসেজ দিয়েন না, বাই। মিম, শোনো একটু। জি বলুন, কি বলবেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছাড়া বাঁচবো না। এইসব ডায়লগ টিভিতেই মানায়, বাস্তবে না। কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? আপনাকে কিছু করতে হবে না ভাইয়া। ওই ভাইয়া বলো কেন? আমি তোমার স্বামী, বুঝছো? আর একটি বার যদি এই কথা বলেন, তোমার ব্যবহার খারাপ হবে। কেন? আমাদের তো বিয়ে হবে 5 বছর পরে, আর মাত্র 1 বছর আছে। আমি বাসায় গিয়ে বিয়ে করবো ভাবতেছি। ও, আপনার এই 4 বছরের ভালোবাসা কোথায় ছিল? কই একদিনও তো খবর নিলেন না আমি কেমন আছি, ভালো আছি নাকি খারাপ আছি। সরি। সব কিছু সরি দিয়ে হয় না, বুঝেছেন? জানি, তবুও ক্ষমা করে দাও। আপনি ক্ষমার যোগ্য না। কেন? আমি কি খুব বেশি ভুল করেছি? সেটা আপনি ভালো জানেন। আচ্ছা একটা কথা বলি আপনাকে। বলো। আমার সাথে কেন এমন করেছেন? আমি কি এমন ক্ষতি করেছি আপনার? আপনি তো আমাকে সেদিন পার্কে রুমে নিয়ে গিয়েছিলেন, কিন্তু যখন সাংবাদিক আমাকে এত খারাপ খারাপ মন্তব্য করলো আপনি কেন কিছু বলেন নাই? আপনি তো বলতে পারতেন এটা আমার বউ, আমরা ঘুরতে আসছি। পারতেন কি না বলতে? জানেন যখন সাংবাদিক আমাকে বেশ্যা, নটি, পতিতালয়ে থাকি, দেহ ব্যবসাও করি, এই সব কথা বলছিল, আমার এত খারাপ লেগেছিল, কিন্তু আমি ভেবেছিলাম সব ভুল ধারণা, পাল্টে দিব আপনার দ্বারায়। আপনি যদি আবার বলতেন। আমিও গেছিলাম পার্কে, আর মিম আমার বউ দেখতেন, কেউ আমাকে ভুল বুঝতো না। আমি কিন্তু জানি আপনি কেন এমন করেছেন। কেন? আপনার মান সম্মানের দিকে তাকিয়ে আর কিছু বলেন নাই। আমি ভয় পাইছিলাম খুব। খুব ভালো। আমি আমার ভুলটি বুঝতে পেরেছি। আচ্ছা আপনি কি আমাকে এখনো ভালোবাসেন? অনেক অনেক। তবে আমার যখন কিডনি ড্যামেজ হলো, চোখ অন্ধ হলো, তখন আপনি কই ছিলেন? আমি তখন অনেক খারাপ অবস্থায় ছিলাম। কিন্তু আমার বাবাকে ঠিকই অপমান করেছেন আপনি। আমার বাবা
যখন অপারেশনের জন্য টাকা চেয়েছিল আপনি কি বলেছিলেন মনে আছে কি? না, মনে নেই। মনে না থাকারই কথা। আপনি বলেছিলেন আপনার মেয়ে আমার কে, যে ওকে টাকা দেব আর অন্ধ মেয়েকে কখনো বিয়ে করব না। বলেছেন যে ফোন কাটেন আর কখনো ফোন দিবেন না। ও মনে পড়েছে। ভালো, যাই হোক, আমার মতো বেশ্যা দেহ ব্যবসা করা মেয়েকে ভুলে যান। ভালো কাউকে পাইবেন জীবনে। আমার তোমাকে চাই। এটা শুধুমাত্র আপনার এখন স্বপ্ন, বুঝেছেন? আমি বাস্তব রূপ দিব, দেখিও। আর কিছু? আর একটু কথা আছে। জি বলেন তাড়াতাড়ি। তোমার টাকা লাগলে বলো, পাঠায় দেই। কিছু কিনিও। কি হলো, আবার হাসো কেন? টাকা পয়সা আপনার মাকে দিয়েন, বুঝেছেন? আপনার মায়ের অনেক টাকা দরকার। মাকে দেই তো টাকা। ও হ্যাঁ, আমার একটি কথা মনে পড়লো। আপনি নাকি বলেছেন আপনার মাকে আমাদের টাকা দেন প্রতি মাসে। আরে না, আমি বলি না এইসব কথা। তবে কি আপনার মা মিথ্যা এসে বলেছে আমাদের? জানি না, আমি সত্যি। ও, এখন কেন জানবেন? আমি সত্যি যদি আপনাকে কাছে পাইতাম তবে কি যে করতাম। কি আর করতে হবে আমাকে? উম্মা উম্মা দিতা, আমার বুকের মাথা রেখে ঘুমাইতা। চুপ কর, বেয়াদব কোথাকার। এটা বলেই মিম ফোনটি বন্ধ করে রেখে দেয়। এখন শুধুমাত্র মিমের দিন কেটে যায় রাজের চিন্তা করতে করতে। এখন তেমন কারোর সাথে কোনো কথা বলে না, ঠিকমতো খায় না। এইসব মিমের বাবা মা লক্ষ্য করতেছিল। তো হঠাৎ একদিন মিমকে উদ্দেশ্য করে বলে, মিম, মারে আর কতদিন এমন থাকবি বল? জানি না বাবা। আমি মা, এমন চিন্তা করলে তো পাগল হয়ে যাবি রে। তোর ভাগ্যটাই খারাপ ছিল, তাই এমন হয়েছে। এসব এখন একটু মাথা থেকে ঝেড়ে ফেল। পারতেছি না বাবা, শুধুমাত্র রাজের কথাই মনে পড়ে। আমি বলি কি, আজ একটু বাইরে ঘুরে আয়, ভালো লাগবে তোর মা। কিন্তু কোনো কিন্তু না মা, তোকে কিছু টাকা দেই, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে আয় প্লিজ, না করিস না। বাবার এমন কথা শুনে মিমও না করতে পারলো না। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা কথাটি শুনেই মিমের বাবা অনুরুম থেকে কিছু টাকা নিয়ে আসে। এই নে মা, 5,000 টাকা আছে এখানে, কিছু কেনাকাটা কর, ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। ঠিক আছে বাবা। এরপরে মিম বাবার থেকে টাকা নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়। প্রায় 30 মিনিট জার্নির পর রংপুর সুপারমার্কেটে চলে আসে। এসে এই রিক্সাওয়ালাকে টাকা দিয়ে যখনই মার্কেটের ভিতরে ঢুকতে যাবে তখনই দেখে রাজ, যে এখন বর্তমানে নীল। ওই রাজ, রাজ দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না প্লিজ প্লিজ। মিমের এত ডাকাটাকির পরেও রাজ একটুর জন্যও দাঁড়ালো না, বরং একটি মেয়ের হাত ধরে চলে গাড়ি নিয়ে চলে গেল। রাজ চলে যাবার পরেই মিম ভাবতে থাকে, সত্যি কি এটা রাজ ছিল, নাকি আমার দেখার ভুল হয়েছে? ডাক্তার তো বলেছিল রাজ মারা গিয়েছে, গণকবরের সাথে কবরও দিয়েছে। তবে এটা কে ছিল? এসব ভাবতে ভাবতে তখনই মিম মাথা ঘুরে পড়ে যায়। যখন মিমের চোখ খুলে দেখতে পাই যে একটি রুমের ভিতরে শুয়ে আছে, ঠিক তখনই একজন ডাক্তার এসে বলে, আপনার জ্ঞান ফিরেছে তবে? আমার আবার কি হয়েছিল? আপনি নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তখন আপনাকে কিছু লোক এখানে নিয়ে এসেছে। আমার মনে পড়েছে। সমস্যা নেই, তবে টেনশন করবেন না কিন্তু, আর যদি করেন আবার এমন হতে পারে। ঠিক আছে ডাক্তার, আপনার কথা মানার চেষ্টা করব আমি। আচ্ছা, আমি কি এখন যেতে পারি? আপনার যদি সুস্থ মনে হয় তবে যেতে পারেন, না হলে আর একটু রেস্ট নিয়ে যেতে পারেন। আমি যাইতে পারবো, সমস্যা নেই ডাক্তার। ঠিক আছে। এরপরে মিম 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা বাসায় আসে। তো বাসায় এসেই, মা বাবা তোমরা কোথায়? মিমের ডাক শুনেই ওর বাবা মা চলে আসে। কি হয়েছে মা তোর? বাবা, আমি রাজকে দেখেছি। হোয়াট? বাবা, আমি রাজকে দেখেছি, সত্যি বলছি। এটা কেমনে সম্ভব বল মা? রাজ তো মারা গিয়েছে, আর রাজ নিজেই সেই কথা বলেছে। সত্যি আমি রাজকে দেখেছি। ওটা তো রাজ নাও হতে পারে মা, হয়তো রাজের মতো, কিন্তু রাজ না। হতে পারে, কিন্তু বাবা পুরাই ওটা রাজ। আমার মনে হয় কি বাবা, রাজ এখনো বেঁচে আছে। হতে পারে, কিন্তু রাজ কোথায় দেখলি? আর রাজ কোথায় গেল বল আগে। রাজ একটি মেয়ের হাত ধরে একটি মাইক্রো করে চলে গেল। আমি কত ডাকলাম কিন্তু সাড়া দিল না, বা একটু দাঁড়ালোও না। তবে খুঁজবি কেমনে রাজকে? বাবা, আমি আরো একটি জিনিস নোটিস করেছি, ওই গাড়ির নাম্বার প্লেট। বাহ, তাই নাকি? হ্যাঁ বাবা, চলো আমরা এই গাড়ি সম্পর্কে খোঁজ লাগাই। ঠিক আছে। এরপরে শুরু হয় মিমো তার বাবার ওই গাড়ি সম্পর্কে খোঁজ নেওয়ার। অক্লান্ত খোঁজাখুঁজির পর 10 দিন পরে ওই গাড়ি সম্পর্কে সব তথ্য পেল। গাড়িটি রূপা নামের একটি মেয়ের নামে, আর ওই গাড়ির লোকেশন হলো রংপুর মিঠাপুকুর 570 নাম্বার বাড়িটি। এইসব তথ্য পাওয়া মাত্রই মিমের বাবা ও মিম দুজনেই রওনা দেয়। প্রায় 2 ঘন্টা পরে
570 নম্বর বাড়িতে এসে হাজির হয়। বাসে এসেই মিম কলিং বেল চাপ দেয়। কলিং বেল বাজানোর ঠিক 2 মিনিট পরেই রাজ চলে আসে। রাজকে দেখেই মিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে জড়িয়ে ধরে। ঠিক তখনই রাজ, মিম তুই আমি তোকে অনেক ভালোবাসি রাজ। তুই এতদিন কই ছিলি মিম? আমি তোকে সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। দেখ না মিম, একটা মহিলা আমাকে নিয়ে এসে এখানে তার সাথে রেখে দিচ্ছে। তার সাথে ছাড়া আমাকে কোথাও বের হতে দেয় না। মিমি এই কথাটি শুনেই রাজকে জড়িয়ে ধরে মুখে হাত দিয়ে আদর করতে থাকে। আমি এসেছি, আমি এখান থেকে তোকে এখন নিয়ে যাব, তুই কোনো চিন্তা করিস না। আসলে ডাক্তার মেয়েটির কাছে যখন রাজ মিমকে দান করার জন্য তার কিডনি আর চোখ অপারেশন করতে যায়, তখন মেয়েটির রাজকে ভালো লাগে। রাজকে এক পলকেই ভালোবেসে ফেলে। তাই সে সিদ্ধান্ত নেয় মিমের চিকিৎসার টাকা মেয়েটির নিজে দিয়ে রাজকে সে বাঁচাবে। তারপর সে রাজের স্মৃতিশক্তি নষ্ট করে রাজকে নতুনভাবে নিজের করে নিবে। কিন্তু রাজ সব কিছু জেনে যায়। মেয়েটি যখন খাবারের সাথে পয়জন মিশিয়ে রাজের স্মৃতিশক্তি হারাতে চাচ্ছিল, রাজ তখন তার দেয়া কোনো খাবার না খেয়ে সব ফেলে দিয়ে সে অভিনয় করতে থাকে। সে অপেক্ষায় থাকে মিম ঠিকই এখান থেকে তাকে উদ্ধার করবে। আজ রাজের অপেক্ষার দিন শেষ। মিম আর সেখানে এক মুহূর্তও দেরি না করে রাজকে নিয়ে সোজা কাজী অফিসে বিয়ে করে ফেলে। আর মিমের নতুন জীবনের সাথে শুরু হয় রাজের ভালোবাসার সংসার। সমাপ্ত।